আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সলমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি। আমার গাছে ২-৪টা করে কিন্তু এখনও ফুল আছে। সবচেয়ে বেশি ভালো লাগায় মনটা ভরে যাচ্ছে বেলি ফুল এবং অপরাজিতা দেখে। আমার অপরাজিতা দুটো গাছকে একই টবে এনে দিয়েছি। আজকাল দেখছি নীল ফুল যেটা সেটারও কলি চলে এসেছে। অলরেডি তো অপরাজিতার সাদা ফুলগুলো আমি দেখেছি। আর তাছাড়াও এই যে বারান্দার পাশের যে গাছগুলোতে মরা ডালে ভরে গিয়েছিল, একটাও পাতা ছিল না, সব মরে গিয়েছিল, সেখানেও দেখলাম নতুন পাতার সঞ্চার, নতুন প্রাণের সঞ্চার। নতুন যে কোনো কিছুই আমাকে সবসময় পুলকিত করে। শ্বশুরবাড়ি থেকে আসার সময় শাশুড়ি মা কিছু পিঠা বেঁধে দিয়েছেন, সেগুলোই এখন বক্সে বক্সে গুছিয়ে রাখছি। মা তো মাই, মারা তো তাদের সন্তানদের জন্য এভাবেই সব কিছু আগলে রাখেন। এছাড়াও আরও অনেক কিছু দিয়েছেন। আগে পিঠাগুলোকে গোছগাছ করে রাখি। তারপর আমি বরাবরই আমার শাশুড়ির কাছে ২-৩টা জিনিস চেয়ে আনি। যেমন মাসকলাইয়ের ডাল, সেটা তিনি একদম গুঁড়ো করে গুছিয়ে রাখেন। আর আরেকটা হচ্ছে খুদ, যেটাকে আপনারা অনেকে বউখুদ বলেন কিংবা বাওয়া বলেন, সেটা। এই দুটো জিনিস তো আমি সবসময় ডিমান্ডের লিস্টে রেখেই দিই এবং আমার শাশুড়ি এগুলোকে গুছিয়ে আমার জন্য পাঠিয়েও দেন। আর এটা হচ্ছে সেই যে হাতে কাটা সেমাই পিঠা, যেটা সেই সেমাইটা মা বলেছেন তুমি তোমার মতন করে যে কোনো দিন এগুলোকে গুছিয়ে নিয়ে বাচ্চাদেরকে খেতে দিও। এই মিষ্টি পিঠাটা এটা হচ্ছে মা সুজি দিয়ে করেছেন, আর এটা করেছেন ঝুরা গরুর মাংস, সেটা দিয়ে এই হলুদ রঙের যে পিঠাটা, ঝাল পিঠা, এটা করেছেন। তো ওগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি। আর আমার মেয়েরা যেহেতু এখন সকালে ব্রেকফাস্ট করা শুরু করেছে, ওদের জন্য একটু আমি চকোজ এনে রেখেছিলাম সকালের ব্রেকফাস্টটা একটু ইজি করবার জন্য। যথারীতি খালাদের মধ্যে একজন এসেছেন, আরেকজনের মেয়ের বিয়ে চলছে, এখনও আসতে পারেননি, হয়তো ২-১ দিনের মধ্যে তিনিও জয়েন করবেন। তো কাজকে একটু সহজ করবার জন্য, একটু সুবিধাজনক করবার জন্য আমি মেয়েদেরকে দুধ কর্নফ্লেক্সের মধ্যেই ঠেলে দিয়েছি। বলেছি প্রতিদিন সকালে উঠে যার যার মতন দুধ কর্নফ্লেক্স গুছিয়ে নিয়ে খেয়ে নেবে। কর্নফ্লেক্সের জারটা রাখতে এসে দেখি এই জায়গাটা একদম ধুলা ময়লায় ভরে গিয়েছে। তো এই ক্যাবিনেটের উপরে যে প্রথমে যেটা বিছানো ছিল সেটাকে তুলে আমি ধোয়ার জন্য সরিয়ে ফেলেছি। এখানে নতুন একটা কভার দিলাম। আর আমার যে হেল্পিং হ্যান্ড হালিমা, তাকে বললাম যে তুমি সব কিছু আমাকে একটু মুছে মুছে দাও, আমি চটজলদি এগুলো গুছিয়ে ফেলছি। আসলে এখন থেকে ডিসিশন নিয়েছি, যখন যে কাজটা করার কথা মনে পড়বে আমি সাথে সাথে সেটা করব, সেটাকে আর ফেলে রাখবো না। কারণ আমার আবারও ব্যস্ততাময় সময় শুরু হচ্ছে। ফেলে রাখলে অনেক সময় আমি ভুলে যাই, তখন আর ওই কাজটা করা হয় না, গ্যাপ থেকে যায়। তো সাথে সাথে কাজটা করে ফেললে অন্তত নিশ্চিন্ত যে আমি এই কাজটা শেষ করেছি। ক্যাবিনেটের উপরটা গুছিয়ে এখন এই বড় খাবার টেবিলের পাশে যে বড় ক্যাবিনেটটা আছে সেটা গোছাতে চলে এসেছি আমি। আর হালিমাকে বললাম তুমি রান্নার জোগাড় দাও। আসলে আমার ঘর ঝাড়া মোছার খেলা এখনও জয়েন করেননি, তার মেয়ের বিয়ে, হয়তো ২-১ দিনের মধ্যে জয়েন করবে। তো আমি আর হালিমা দুজন মিলেই চেষ্টা করছি ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার করে রাখতে। এই দিকের ফার্নিচারগুলো মোছামুছি শেষ হয়ে গেলে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব, হালিমা একটু মপ করে দেবে। তো এভাবেই আমাদের দিনকাল চলছে। কপাল ভালো যে হালিমা অন্তত রেগুলার আসা শুরু করেছে। সে ঈদের পর ৩ দিনের ছুটি নিয়েছিল, ৩ দিন পর থেকে আবারও কাজ শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমি বিশাল বড় বাঁচা বেঁচে গিয়েছি। অনেক দিন পর এই ক্যাবিনেটের উপরে কভারটা তুললাম। এতটা ময়লা হয়ে গিয়েছে বুঝতে পারিনি। রমজান মাসে সব কিছু আসলে সেভাবে আমি তুলতাম না, উপর দিয়ে কোনো রকমে ডাস্টিং করে যেতাম যাতে খুব বেশি ধুলা ময়লা না লাগে। আজকে যখন সব কিছু তুলে ফেলছি তখন দেখলাম কিছু কিছু জায়গায় ভালোই এক একটা স্পট পড়ে যাচ্ছে। বুঝলাম না কেন এবং কোথা থেকে স্পট এসেছে। আচ্ছা, যাই হোক, আমি এটার নিচে যে সাদা একটা নেট ছিল সেটাকে ধোয়ার জন্য তুলে ফেলেছি, আর এখন শুধুমাত্র এটাই বিছিয়ে দিচ্ছি। আর এটার উপরেই যা যা জিনিস আগে রাখতাম সেগুলোই রেখে ওই একইভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমি তো আমার মতন বকবক করছি আর কাজ করছি।
এবার আপনারা বলুন তো, আপনাদের সবার ঈদ কেমন কাটলো? সবাই সহি সালামতে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন কিনা? আল্লাহ আপনাদেরকে ভালোভাবে আপনাদের গন্তব্যে পৌঁছে দিক, এই কামনা করছি। এক একটা ঘটনা যেন বিশাল বড় একটা ক্ষত তৈরি করে দিয়ে যাচ্ছে মনের ভেতর। ভাবাই যায় না এক একটা ঈদের ছুটি কিংবা ঈদ উদযাপন এতটা বিমর্ষ কিংবা এতটা দুঃখজনক হয়ে যাবে আমাদের জন্য। বাস ডুবির ঘটনাটা বলুন, কিংবা ট্রেনে আগুন লেগে যাবার ঘটনা বলুন, কিংবা লঞ্চে পিষ্ট হয়ে মারা যাবার ঘটনা বলুন, কোনোটাই কাম্য নয়। আর এই প্রত্যেকটা ঘটনাই ঘটেছে আমাদের অসচেতনতার জন্য, কিছুটা আমাদের দুর্ভাগ্য, সেই সাথে পরিবেশ ও পরিস্থিতি। আসলে সব কিছু নিয়ে এত অস্থির হয়ে ওঠাটা কখনোই ঠিক না। এই অস্থিরতা, অসচেতনতা এবং এই যে সব কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি, এগুলির ফল হচ্ছে ঝরে যাওয়া এতগুলো মানুষের প্রাণ। যাই হোক, আল্লাহ তাদের নসিবে এভাবেই হয়তো মৃত্যু রেখেছিল। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে প্রত্যেককে বেহেশত নসিব করুন, আমিন। চলে এসেছি রান্নাবাড়ি করতে। হালিমার রান্নার জোগাড় দিয়ে ঘর মোছামুছি শুরু করেছে। এদিকে আমি এসে একটা একটা করে আইটেম বসিয়ে দিচ্ছি। একপাশে একটু রুটির জন্য এখানে একটা মিক্সড ভেজিটেবল ভাজি করেছি আলু, গাজর, সিম দিয়ে, আর অন্যদিকে আমি ঢ্যাঁড়স ভাজি করছি। আসলে দুটো ভাজি আমার বাচ্চাদের পছন্দ। আর এই যে আলু, সিম, গাজরের যে ভাজিটা দেখছেন, এটার মধ্যে আমি অল্প একটু মিক্সড ম্যাজিক মশলা দিয়ে দিব, তাতে ভাজিটা খেতে আরও বেশি ভালো হয়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজিটাও কিন্তু একেবারে ম্যাজিক্যালি হয়ে গেছে। এখন সেগুলোকে আমি প্লেটে নামিয়ে আবারও পাতিলগুলো নিজেই ধুয়ে ফেলবো। আসলে আমি চেষ্টা করছি এখন, যেহেতু খালারা নেই, এই একটা পাতিলে রান্না করে সে পাতিলটাকে সাথে সাথে ধুয়ে ওটাতেই আবার দ্বিতীয় কোনো কিছু বসিয়ে দিতে। আমি যখন এই ভাজিটা বাড়ছিলাম, পাশ থেকে হালিমা বলছিল, আফা ছবি কাটা পড়ছে। তখনও ব্যাপারটা বুঝে উঠতে পারিনি কি কাটা পড়েছে। এবার যখন ভয়েস দিতে এসেছি তখন বুঝতে পারলাম কেন হালিমা বলছিল আফা ছবি কাটা পড়ছে। যাই হোক, এই কাটা পড়া ছবি নিয়েই আমি আমার ভিডিও এগিয়ে নিয়ে চলছি। ভাজিগুলো যখন পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে একটা একটা করে তরকারি রান্না করব। একদিকে একটু মুরগির তরকারি বসাবো, অন্যদিকে মাছের। আসলে রান্নাঘরে এসে মনে হচ্ছিল দুপুরে কি খাবো। এটা তো সব গৃহিণীদের জন্যই একেবারে বিশাল একটা কোশ্চেন, আজ কি রান্না হবে, আজ কি খাওয়া হবে। তো সেটা নিয়ে আমিও চিন্তা করছিলাম। হঠাৎ মনে হলো অনেক তো হলো রোস্ট, গরুর মাংস খাওয়া, আজকে একটু পাতলা ঝোলে মাছের তরকারি করব। আর সেই চিন্তাভাবনা থেকেই এখানে আমি মাছটাকে কষানো শুরু করেছি। আর এই মাছের মধ্যে যে টমেটো দিয়েছি সেটা হচ্ছে আমার মায়ের বাগানের টমেটো। এত পরিমাণ টমেটো দিয়েছিল যে খেয়ে শেষ করতে পারিনি। অন্যদিকে আমার শাশুড়িও বলছেন যে তিনিও খুব মজা করে তার বেআইনের দেয়া টমেটোগুলো খাচ্ছেন। অনেক দিন পর একদম মাছের ঝোল পেয়ে সেদিন সত্যি খুব ভালো লেগেছে। আজকের এই বড় মাছটা আমি ভালো করে টমেটো মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু পটল দিয়ে বেশি করে ঝোল দিয়ে ঝোল করেছি। আর আসলে আমার রমজানের পর, ঈদের পর বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া হয়েছে, তারপর আমার নিজস্ব একটু সমস্যা শুরু হয়েছে, গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেক বেড়ে গিয়েছে। তো আমি পাতলা ঝোলের সব কিছু আবারও খাওয়া শুরু করেছি। একটু পাতলা ঝোলের মাছের তরকারি, ডাল, এই ধরনের খাবার খেতেই আমার এখন বেশি ভালো লাগছে। সেদিন কাজের ফাঁকে হঠাৎ একটা কথা মনে হলো, রমজান আসবে, রমজান আসছে, সেই জন্য প্রস্তুতি। রমজান এলো, চোখে নিমিষে একটা মাস থেকে চলেও গেল। এখন আবারও আমরা নিজেদের মতন করে ব্যস্ততায় নিজেদের জীবন চালিয়ে নিব। এই তো আর দুদিনের মধ্যেই সমস্ত স্কুল, কলেজ, কোচিং সব কিছু খুলে যাবে। আবারও সেই আগের মতন ব্যস্ততা। কিন্তু আমি জানি না আর সামনের বছর রমজানকে আবার পাবো কি না। তাই মাঝে মাঝে যখন মনে হচ্ছে যে আসলেও কত তাড়াতাড়ি সময় চলে যায়, তখন সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে, রমজানকে হারিয়ে ফেললাম সেই জন্য। যাই হোক, অনেকেই মনে হয় 6 রোজা রাখা শুরু করে দিয়েছেন। আল্লাহ সব ঠিকঠাক রাখলে 2-1 দিনের মধ্যে আমিও 6 রোজা রাখা শুরু করব।
আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই মাছ রান্নাটা হয়েই গেছে। ব্যাস আমি ওর সাথে ধনিয়া পাতা দিয়ে এখন মাছগুলোকে একটু উল্টা পাল্টে দিয়ে ঢেকে রাখছি, দুপুরে খাবো সেই জন্য। এটা একদম সন্ধ্যার পরের অংশ। এই অংশটা আমি আমার শাশুড়ির দেয়া ঝাল পিঠাগুলোকে একটু ভেজে নিচ্ছি, দুই পাশটা হালকা লাল করে ভেজে নিয়ে তারপর টেবিলে দিয়ে দিব। সেই সাথে যে আরেক রকমের পিঠা দিয়েছে ওটাও গরম করব বলে বের করে রেখেছি। সাথে দেখলাম একটু পেয়ারা রয়ে গিয়েছিল, ইফতারে খাবো সেই জন্য কিনেছিলাম, সেই পেয়ারাটাও একটু কেটে নিচ্ছি। তো অনেক দিন পর আবার বিকেলের নাস্তা, দুপুরের খাবার এগুলো খেতে চেয়ে মাঝে মাঝে একটু তো অবাক লাগছে যে আবারও সেই আগের জীবনযাত্রা। যাই হোক, আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমি দুধ চা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। আমি আর এখন আগের মতন দুধ চা খাই না। আমি ভালো মেয়ে হয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আসলে জানি না কেন আমি অনেক বেশি ভুগলাম। গ্রামের বাড়ি থেকে এসে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যার কারণে। আমার হাজব্যান্ড আমাকে তো একটু বললো এন্ডোস্কোপি করতে চাই কি না। তো আল্লাহ যেন সব কিছু ভালো করে দেন, আমার যেন এন্ডোস্কোপি পর্যন্ত যেতে না হয় সেই দোয়া করবেন। আমি নিজেও চাই না যে আমার ওই পর্যায় পর্যন্ত যেতে হোক। আস্তে আস্তে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি, তারপর টেবিলে সবাইকে ডেকে একসাথে নাস্তা করব। ধীরে ধীরে আমার মেয়েরাও ব্যস্ত হয়ে যাচ্ছে। ওরা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, মে থেকে ওদের ফাইনাল শুরু হয়ে যায়, জুনের মধ্যে ফাইনাল শেষ হয়ে যায়। বলতে গেলে মেয়ের ফার্স্ট উইক থেকে আমার দুই মেয়েরই ফাইনাল শুরু হয়ে যাবে। তো ওরাও এখন ধীরে ধীরে নিজের মতন করে পড়ালেখায় কনসেন্ট্রেশন করার চেষ্টা করছে। সে যাই হোক, এখানে কিন্তু আমি বিকেলের নাস্তাটা মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে। এখন খাবারগুলো দিচ্ছি। পিঠার জন্য একটু এই পাশে সস দিয়ে দিলাম, আর অন্যদিকে আমি যে পেয়ারাটা ছিল সেটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, উপরে একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা খেতে আমার ছোটো মেয়ে খুব বেশি পছন্দ করে। আর মিষ্টি পিঠাটা সেটাকে ওভেনে বেশ ভালো করে একটু গরম করে নিয়েছি, তাতে বেশ নরম হয়েছে। প্রথমে যখন এনে রাখলাম তখন বেশ শক্ত ছিল। এই যে মিষ্টি পিঠাটার ভিতরে মা সুজি এবং নারকেল দিয়েছে, এটা খেতে খুবই মজার। আর ঝাল পিঠাটার ভিতরে আসলে গরুর মাংসের ঝুড়া যেটা সেটা দিয়ে সে বানিয়েছে। এই পিঠাটা যে কি মজা হয়, আমি আমার জীবনে কোনো দিন আমার শাশুড়ির মতন করে এই পিঠাটা বানাতে পারবো না। আমার আসলে ওই সামর্থ্যই নেই। কিন্তু মা এটা যখন বানায়, মার হাতের এই পিঠাটা এত মজার। গত 20 বছর ধরে আমি এই বাড়ির বউ, 20 বছর ধরে তার হাতের এই পিঠা আমি খেয়ে আসছি। আনবিলিভেবল, এত মজার পিঠা তিনি বানান। আমার বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। আজকে অনেকটা লম্বা সময় আপনাদের সাথে বকবক করতে করতে কাটালাম। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমি যে রং চা খাওয়া শুরু করেছি সেটার কিন্তু প্রমাণ দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আরও নতুন কোনো কিছু নিয়ে আগামী পর্বে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুন, আমিন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।